সবাইকে বলতে হবে হিরোকে রাজা ভগবান। পুলক ঘটক কিছু বলবেন নাকি? অনেক জটিল বিষয়টা খুব সহজ করে বলার চেষ্টা করছি। আমি ওই কথাটাই একটু এক্সটেন্ড করি, সেটা হচ্ছে যে সাংবিধানিক কাউন্সিল গঠনের কোনো বাস্তবতা বা সম্ভাবনা নেই। এটা সুদৃঢ়, কারণ আমাদের সংবিধানের কোনো অস্তিত্বই নেই। সংবিধানের ৭০ অনুচ্ছেদ যেটা কথা বলা হচ্ছে না, মঞ্জু ভাই ক্ষমা চাই, সংবিধানের ৭০ অনুচ্ছেদ মূলত ফ্লোর ক্রসিং সংক্রান্ত। পার্লামেন্টে কেউ তার দলের বিপক্ষে ভোট দিতে পারবে না, এই বিষয়ে একটা বিধান ওখানে সংযুক্ত করা আছে। এবং শুধু ভোট দেয়া নয়, কোন কোন ক্ষেত্রে ভোট দিয়েছেন বলে দলের বিরুদ্ধে ভোট ফ্লোর ক্রসিং বলে গণ্য হবে সেটা ওখানে নির্ধারণ করা আছে। অর্থাৎ ভোটদানে বিরত থাকা পর্যন্ত আপত্তি আছে। এই ৭০ অনুচ্ছেদের জায়গাটা এটাই, ওটার এক্সটেন্ডেড ফর্ম আছে আবার পার্লামেন্টের রুলস অফ প্রসিডিওর, সংসদের যে কার্যপ্রণালী বিধি সেখানে আছে। ৭০ অনুচ্ছেদের ডিফারেন্ট, ৭০ অনুচ্ছেদের আন্ডারে সাংবিধানিক কাউন্সিল গঠন করা যায় না, ওর কোনো বাস্তবতা নেই। ১০৬ যেটা সংবিধানের, যেটা বিচার বিভাগকে একটা বিশেষ ক্ষমতা দিয়েছে, আপনার সংবিধানের যে কোনো ক্রাইসিস পিরিয়ডে বিশেষ ব্যাখ্যা প্রদানের ক্ষমতা বিচার বিভাগকে, ওইটা উনি ঠিকই বলেছেন মঞ্জু ভাই, যে আপনার ওইটা, কিন্তু ওইটা নিয়ে আমাদের বড় সন্দেহ হচ্ছে যে বাংলাদেশের বিচার বিভাগ থেকে আদৌ এরকম কোনো মতামত নেওয়া হয়েছে কিনা, এবং কোথা থেকে এই মানে এই যে নতুন যে সরকার অন্তর্বর্তীকালীন গঠন হবে, একটা বিচার বিভাগের পরামর্শ নেওয়া হয়েছে, সেই কাগজটা খুঁজে পাওয়া যাচ্ছে না। চ্যালেঞ্জও হয়েছে অলরেডি কোর্টে, কিন্তু এই কাগজটা খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা এক ধরনের প্রতারণা হয়েছে বলে এটা একটা মানসিক মানুষের মনের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে, আমারও সন্দেহ তৈরি হয়েছে। আই ডোন্ট বিলিভ যে আদৌ, এবং এর কোনো বাস্তবতাও দেখতে পাচ্ছি না যে ওই সময় সেনাবাহিনীর নিরাপত্তা হেফাজতে যে মানুষটা প্রধান বিচারপতি বা অন্যান্য অনেক বিচারপতি, তো উনি কেমন করে এই মতামতটা দিলেন ১০৬ অনুযায়ী। এবং ১০৬-এর ধারাটা মৌখিক কোনো ব্যাপার না, কোর্ট বসিয়েই একটা রায় দিতে হয়, বিচারিক ওর একটা আছে, প্রয়োগ আছে। অর্থাৎ রায়টা সিদ্ধান্তটা বিচারিক হতে হবে, ব্যক্তিগত মত না। যে একজন আইনজীবীর ব্যক্তিগত মত বা একজন বিচারপতির ব্যক্তিগত মত না, উনি এটা অর্ডার ইস্যু করছেন। এই অর্ডার ইস্যু করার ব্যাপারটা কিভাবে ঘটলো এটা আমরা এখনো পাইনি। এখানে অনেকগুলো ফাঁকা আছে, কারণ রাষ্ট্রপতি এর আগে বলেছেন যে আমি সাবেক প্রধানমন্ত্রীর বা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমি কোন পদত্যাগপত্র পাইনি, এবং এইটা পাওয়ার পরেই এদের মধ্যে চাঞ্চল্যটা খুব বড় হয়ে গিয়েছিল। প্রধান বিচারপতির রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে এই যে বিক্ষোভ টিক্ষোভ করা, এবং প্রধান সেনাপতি যে দেশের সেনাবাহিনী প্রধান সহ এদেরকে অপসারণ করে আপনার সিপাহী জনতার বিপ্লব করে একটা বিপ্লবী সরকার গঠনের যে প্রস্তাবনা আপনার ফরহাদ মোজাহাররা প্রকাশ্যে আনলেন, এই ব্যাপারগুলো ঘটলো তো ওই কারণেই। এবং এই কথাটা তারা নিজেরাই বারবার বলছেন যে সাংবিধানিক যে শূন্যতা দেশে চলছে, আসলে সাংবিধানিক শূন্যতা চলছে। এই যে প্রধান উপদেষ্টা নামক যে ব্যক্তিটি, ইনি পদত্যাগ করলে কোন সাংবিধানিক শূন্যতা তৈরি হয় না, কারণ এটা অলরেডি একটা ভেকুয়াম জায়গায় উনি বসে আছেন। উনি একটা এই ধরনের সাংবিধানিক সিস্টেমের মধ্যেই তখন হয়তো আরেকটি সরকার গঠন হবে। সাংবিধানিক এখন প্রধান হিসেবে আমার দেশের একটাই নির্বাচিত প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্রপতি টিকে আছেন, এটাই সংবিধানকে সংরক্ষণ করছে। বিচার বিভাগের পদগুলো যেভাবেই হোক আছে, যে এক ধরনের ব্যাখ্যা দেওয়ার ওখানে সুযোগ আছে, এটাই। কিন্তু সাংবিধানিক কাউন্সিল গঠনের কোন স্কোপ আমি এই মুহূর্তে দেখছি না, এবং এটা সম্ভবও না এই সরকারের মধ্য দিয়ে। ভয়টা হচ্ছে যে যেহেতু এটা নিয়ে রাজনৈতিক বিরোধ বাঁধানো গেছে, এই বিরোধের মধ্য দিয়ে, এবং জামাত যে প্রস্তাবনাটা দিয়েছে যে, এবং এনসিপি যে প্রস্তাবনাটা দিয়েছে, তাহলে গণভোট হোক, এই গণভোট বারবার করতে যাওয়া, স্থানীয় সরকার নির্বাচন হোক, মানে জাতীয় নির্বাচনকে পাশ কাটিয়ে এই যে নির্বাচন করার মধ্য দিয়ে নিজেদের ক্ষমতাকে প্রলম্বিত করার যে চেষ্টা, ওইটা ভয়। কারণ এই সরকারের বাস্তবতায় কোন সাংবিধানিক ভিত্তি নেই যে এইটা দিয়ে আবার আর একটা এনসিপি করবে, এটাতে তাদের কোনো বেনিফিটও আমি দেখি না। বিরোধটা জিইয়ে রেখে একটা পরিস্থিতি তৈরি করে এটা করা যায়। জি, মঞ্জুরুল হক, আমরা জানি যে এনসিপি এবং জামাত এই সাংবিধানিক কাউন্সিলকে স্বাগত জানিয়েছে, তারা এটার পক্ষে। বিএনপি একটু গড়িমসি করেছে, তারা নাকচ করেছে। কোন রাজনৈতিক সরকার কি এটা মানতে পারে? তার আগে আমি কয়েকটা প্রশ্ন করি, আমি উত্তর দিই, আপনিও উত্তর দিতে পারেন। ধরুন যে এটি একটি অসাংবিধানিক সরকার, কোনো সন্দেহ নেই এতে, এবং যে বিষয়টি দিয়ে তারা মানে সংবিধান সম্মত বলতে চাচ্ছে সেই বিষয়টি ধোঁয়াশা।
106 ধারা, প্রধান বিচারপতির স্বাক্ষর, এই বিষয়টি ধোঁয়াশা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনটা? আমরা দেখতে পাচ্ছি দেশের বিজ্ঞ শত শত ব্যারিস্টার আছেন, শত শত প্রবীণ আইনজীবী আছেন, প্রধান বিচারপতি আছেন, সুপ্রিম কোর্টের আপনার আপিলেট ডিভিশনের প্রচুর অভিজ্ঞ বিচারপতিরা আছেন। কেউ কি চ্যালেঞ্জ করেছেন? অফিসিয়ালি করেননি। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেবকে, প্রেসিডেন্টকে, বাংলাদেশের যেই হোক প্রেসিডেন্ট, তাকে বিধিবদ্ধ আইনে মহামান্য বলতে হয়। এটি আইন 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 দিয়ে সিদ্ধ করা। একটি আইন সিদ্ধ বিষয় হচ্ছে তাকে তার নাম উচ্চারণ করার আগে মহামান্য বলতে হয়। তো আমরা কি দেখিনি যে তার ডাকনাম দিয়ে, টুপ্পু দিয়ে খুব বাজে বাজে কথা বলতে? দেখেছি, শুনেছি। এর অজস্র ভিডিও আছে, ভাইরাল ভিডিও আছে এগুলো, যে চুপ্পুকে ঘাট ধরে বের করতে হবে, হ্যাঁ, কোট আনকোট। তো এই কথাগুলো বলার পরে রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি কি তার ক্ষমতা বলে কোনো কিছু করেছেন? করেননি। তাহলে সুশীল সমাজ, দেশের বিদ্বৎ সমাজ, দেশের আইনজীবী সমাজ, দেশের বিবেক বলে পরিচিত সমাজ, তারা সকলেই জানছেন যে এই সরকারটি একটি খোঁড়া যুক্তির উপরে দাঁড়িয়ে আছে, একটি ধোঁয়াশাপূর্ণ, একটি মিথ্যাচার বা একটি চাপিয়ে দেওয়া বা একটি সেলফ মেড সিস্টেমের উপর দাঁড়িয়ে আছে, যার কোনো সাংবিধানিক ভিত্তি নেই। কিন্তু আজ পর্যন্ত আমি ইন্টারফেয়ার করছি একটু, আপনারা এখানে থামেন, এখানে একটা পজ দেন, পরের কথাটি আপনি বললেন। হ্যাঁ, কিন্তু এই যে আপনি যেই মানে আইনজ্ঞদের কথা বলছেন, যে সিভিল সোসাইটির কথা বলছেন, যে অভিজ্ঞ মানুষের কথা বলছেন, আপনার কি মনে হয় না এই সরকার এসেই প্রথমেই তাদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে? এই সরকার এসেই তাদেরকে নানানভাবে উৎখাত করেছে। এই যে বাংলাদেশে কোনোদিনও যা ঘটেনি, এই বিচার বিভাগ থেকে সবাইকে টেনে হিচড়ে নামানো হয়েছে, শিক্ষকদেরকে নামিয়ে দেওয়া হয়েছে, আপনার বিশ্ববিদ্যালয়গুলোকে খালি করে দেওয়া হয়েছে, তারা তো প্রথম গণমাধ্যমগুলোকে দখল করা হয়েছে। তারা তো প্রথমে এসেই যে কাজটা করেছে, যেসব জায়গাগুলো থেকে এই কথাগুলো বলবে তাদের কণ্ঠরোধ করেছে, তাদেরকে চেপে ধরেছে, তাদেরকে ফ্যাসিস্টের দোসর দিয়ে, দোসর আখ্যায়িত করে তাদেরকে হয় হত্যা মামলা দিয়ে রেখেছে, অথবা তাদের এমন ভীতিকর একটা পরিবেশ সৃষ্টি করেছে যাতে তারা কথা বলতে না পারে। আর বাকিদেরকে, যারা স্ব অবস্থানে ছিলেন, তাদেরকে তো পদত্যাগ করতে বাধ্য করেছেন। তাহলে আপনি তাদের কথা বলেন কেমন করে? কে কথা বলবে? কথা বলতে তো কেউ নাই। ভেরি ফাইন। যদি তাই হয়, তাহলে আমাদের এইসব টক শো, এইসব আলোচনা সবই বৃথা। কারণটা হচ্ছে যে বাঘের পিঠে সাওয়ার হয়েছি, বাঘ যেখানে নিয়ে আমাদের থামাবে, আমাদেরকে সেখানে নেমে যেতে হবে। আমার ব্যথা লাগছে বা আমি উঠতে পারছি না, এই জায়গাটা আর বলার কিছু সুযোগ নেই। আমি বলছি এই জন্য যে মানুষকে, সবাইকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, মিডিয়া নিয়ন্ত্রণ করা হচ্ছে। আপনি যা যা বললেন, রিপিট করছি না, আপনি যা যা বললেন সবকিছু নিয়ন্ত্রণ করা হচ্ছে। তারপরেও যদি কেউ কথা বলতে না পারে, তাহলে কথা বলার প্রসঙ্গটাই তো উঠবে না। তাহলে প্রফেসর ইউনূস বৈধ কি অবৈধ, এই প্রশ্নটাই তো ওঠে না। আমি তো প্রশ্ন করার অধিকার রাখি না। তাহলে আপনিও রাখেন না, আমিও রাখি না, লোকদাও রাখেন না, কেউ রাখেন না। কারণ আমাদের যেহেতু আইনজ্ঞরা কথা বলতে পারছেন না, আমাদের ব্যারিস্টাররা কথা বলতে পারছেন না, আমাদের বিচারপতিরা কথা বলতে পারছেন না, আমাদের প্রেসিডেন্ট তার ক্ষমতা প্রয়োগ করতে পারছেন না, আমাদের প্রধান সেনাপতি তার ক্ষমতা প্রয়োগ করতে পারছেন না। তাই যদি ঘটে, তাহলে আমাদের সবার সবকিছু মেনে নিতে হবে। ইউনূস এন্ড গং যেটা করছে, বা এই ইন্টারিম গভর্নমেন্ট যেটা করছে, সবকিছু মেনে নিয়ে বাসায় বসে থাকতে হবে। নো টক, নো প্রতিবাদ, সবকিছু মেনে নিতে হবে। এই যদি হয়, তা নয়, মানুষ তো ভয়কে আমি কথাটা কি জন্য বলছি? আমি কথাটা এই জন্য বলছি যে যেমন পুলকদা বলছেন যে এটা করতে পারে না। আমরা আমাদের 10 মাসের অভিজ্ঞতায় দেখছি যে জিনিসটি সাধারণত কেউ পারে না, বেআইনি হয়, সেই জিনিসটি এরা করে দেখাচ্ছে। বেআইনি ভাবে করে আইনি তকমা দিচ্ছেন। প্রথমে করছেন, করার পরে এটাকে আইনি তকমা দিচ্ছেন। মব জাস্টিস করতে দেওয়া হবে না, এই কথাটি সেনাবাহিনী কতবার বলেছে? বহুবার। সর্বশেষ আমরা জানি মে মাসে চূড়ান্তভাবে বলা হয়েছে আর একদিনের জন্য কোনো মব ভায়োলেন্স করতে দেওয়া হবে না। কিন্তু এপ্রিল মাসের পর কি এই জুন মাসের আজকে 19 তারিখ মব ভায়োলেন্স হয়নি? একাধিক জায়গায় হয়েছে, গ্রেপ্তারও হয়েছে। আগের মতো একদম
ছাড়া পায়নি, গ্রেপ্তার হয়েছে, কিন্তু মব ভায়োলেন্স তো হচ্ছে। কে ঠেকাতে পারছে? আজকে সেনাবাহিনীর সমস্যাটা কোন জায়গায়? আজকে সেনাবাহিনী প্রতি 3 মাস পর পর তাদের একটা নর্মাল ড্রিল করে, সামরিক প্রশিক্ষণ নেয়, বিভিন্ন জায়গায় সামরিক প্রশিক্ষণ নেয়। সেই প্রশিক্ষণগুলো বন্ধ হয়ে গেছে এই পুলিশি দায়িত্ব পালন করার জন্য। এই যে সেনাবাহিনী সারা দেশে যে পুলিশি দায়িত্ব পালন করছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে, সেই জন্য সেনাবাহিনীর যে নর্মাল কর্মকাণ্ডগুলো, স্বাভাবিক কর্মকাণ্ডগুলো, তাদের উৎকর্ষতা বৃদ্ধির যে কর্মকাণ্ড, সেটা তারা করতে পারছে না। তো যেটা বলছিলাম যে প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রধান বিচারপতি থেকে শুরু করে দেশের যারা গণ্যমান্য ব্যক্তি আছেন, তারা কেউই কিন্তু এই অন্যায়গুলোর বিরুদ্ধে কোনো রিট করেননি। এক ভদ্রলোক রিট করেছিলেন, মোখলেসুর রহমান বা কি নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। তিনি রিট করার পরে, তিনি রিট মানে কি, ওই কাগজপত্রগুলো চেয়ে দাবি করেছিলেন, কাগজপত্রগুলো চেয়ে একটি মামলা রুজু করেছিলেন। কাগজপত্রগুলো এই তারিখের ভিতরে না দিলে আমরা এর বিরুদ্ধে রিট করব বলেছিলেন, কিন্তু এরপরে উনি আর রিট করেননি। উনি অনেক শোতে এসে অনেক কথা বলেছেন বিচারপতি, এই অ্যাডভোকেট সাহেব, কিন্তু উনি কেন রিট করেননি এই প্রশ্নের কিন্তু উত্তর দেননি। ওনাকে কে ঠেকালো রিট করার জন্য? তো আজকে যে বিচারপতিদেরকে যে অপমান করা হয়েছে, স্কুলের শিক্ষকদেরকে, ভার্সিটির শিক্ষকদেরকে অপমান করা হয়েছে, কোন একটি ভার্সিটির শিক্ষক, কোন একটি স্কুলের শিক্ষক কি আদালতের শরণাপন্ন হয়েছে? হয়নি। সব মেনে নিচ্ছে। তো ওরা যদি সব মেনে নিতে পারে, সুশীল সমাজ, বিদ্বৎ সমাজ বা ইন্টেলেকচুয়াল সোসাইটি, তাহলে আমি আপনি কে? আমি আপনি হচ্ছে আম জনগণ। মেনে নেওয়া বলছেন, মেনে নেওয়া নয়, মানুষ অসহায় বোধ করছে, কি করবে, কোথায় যাবে, আইনের আশ্রয় নেওয়ার মতো অবস্থা আছে কিনা? অসহায় বোধ করাটাই তো হচ্ছে মেনে নেওয়া, বাধ্য হয়ে মেনে নেওয়া। অর্থাৎ আমি জানি যে আমি না মেনে নিলে আমি মরে পড়ে থাকতে পারি রাস্তায়, আমি না মেনে নিলে আমার জেল হতে পারে, আমাকে গ্রেপ্তার করে নিয়ে যেতে পারে, আমাকে না পেলে আমার স্ত্রীকে নিয়ে যাবে, আমার বাচ্চাদেরকে নিয়ে যেতে পারে, আমার বাবাকে নিয়ে যেতে পারে, তাই না? তো এই যে যে একটা ভায়োলেন্স ক্রিয়েশন করা হয়েছে, একটা ভীতির সৃষ্টি করা হয়েছে, সেই ভীতির ভিতরে সবাই আমরা চুপ হয়ে গেছি। তো যেখানে ইন্টেলেকচুয়াল সোসাইটি চুপ হয়ে গেছে দেশের, সেখানে আমাদের মতো সাধারণ মানুষ যারা আছে, তাদের তো কোনো ক্ষমতাই নেই কিছু করার। সুতরাং তারা যেটি আইন নয় সেটিও তারা আইন হিসাবে রূপ দিতে পারে, আর যেটি আইন সেটা তো আছেই। তো আমরা পারবে না, প্রফেসর ইউনূস এটা করতে পারবে না, এই কথাটা আমি আর বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি হ্যাঁ পারবে, কারণ বাংলাদেশে এমন একটি নিয়ম এখন চালু হয়েছে, যাহা পৃথিবীতে ঘটে না তাহা এখানে ঘটিতে পারে, এবং ঘটিতেছে, চোখের সামনে ঘটিতেছে, অবাক হওয়ার কিছু নেই। এই যে আপনি ঠিকই বলেছেন, এখানে সেলিনা পারভিন নামে একজন একটা মন্তব্য করেছেন, খুব মানে এইটাই মনে হয় বাংলাদেশের বাস্তবতা। তিনি বলছেন যে আমি 3 সন্তানের মা, আমার 3টি মেয়ে আছে, আমি দেখি কিভাবে তারা তরুণ প্রজন্মের মেরুদণ্ড ভেঙে দিচ্ছে। এভাবে চললে বাংলাদেশের যুবকরা আর বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে না, এটাই নির্মম সত্য। আমি কিন্তু বিভিন্ন জায়গা থেকে এই কথাটি শুনতে পাই। আমি শেষ করব, এটি বাংলাদেশের জন্য খুবই দুঃখজনক যে আসলেই তরুণ সমাজকে কিভাবে তারা স্কুলে যায় না, মানে পড়ালেখা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। এখন এই জুলাই সনদ কি তারা আসলেই করতে পারবে? পুলক ঘটক। আপা, আপনার সাংবিধানিক ভাবে অনেক কিছু করার কোনো স্কোপ নেই। সংবিধানকে দূরে রেখে যা কিছু হওয়ার হচ্ছে, সিস্টেমকে, রাষ্ট্র যেভাবে চলে সেই রাষ্ট্রীয় সিস্টেমের বাইরে গিয়ে অনেক উল্টোপাল্টা ঘটনা ঘটছে, তো কোনো সন্দেহ নেই। এবং দেশের বড় অংশকে, মেধাবী অংশকে দূরে রেখে সিদ্ধান্তগুলো গ্রহণ করা হচ্ছে, এটাও কোনো সন্দেহ নেই। আপনাকে একটা সাধারণ উদাহরণ দেই যে আমি নিয়মিত টক শোতে আসা মানুষ না, কিন্তু আপনার এখানে এই যে আমি কথা বলছি, একজন আনাড়ি মানুষ, লোক কই আপনার এখানে ডাকার মতো? প্রতিনিয়ত নিত্য নতুন অনেক মানুষ যে এসে সাহস করে কথা বলবে, সেটা তো আসলে সেভাবে নেই। আচ্ছা, ফরমাল যে মিডিয়াগুলো করছেন, এই যে মঞ্জুরুল হক ভাই সাহস করছেন, এই কয়েকজন মানুষ আমি দেখেছি। আমি তো শুনেন, সবাই তো শুনেন, সবাই স্রোতে হাঁটতে পারে, স্রোত সবাই সৃষ্টি করতে পারে না। আপনারা সেই মানুষ যারা স্রোত সৃষ্টি করছেন। আচ্ছা, আপনার আমি জায়গাটা বলবো, আমাকে এসে কথা বলতে হচ্ছে তবুও কোথাও ইন্টারনেটে এসে, ইন্টারনেটের একটা প্রযুক্তি যেখানে আমাকে স্কোপটা দিয়েছে যে আমি যেভাবে হোক আমাকে হয় মেরে ফেলে আমাকে মুখ বন্ধ করবে বেঁধে রেখে, অথবা আমি কোনো না কথা বলবো, এই সুযোগ আমি নিচ্ছি। অর্থাৎ আমি টোটাল ঝুঁকি নিয়ে এসে কথা বলছি, একটি স্বাভাবিক পরিবেশ না যে আমি, অর্থাৎ আমাকে কিন্তু ডাকছে না বাংলাদেশের যে মিডিয়াগুলো। আমি তো এই সংবাদপত্রের একজন মানুষ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক জয়েন্ট সেক্রেটারি দায়িত্ব পালন করেছি, অনেক দায়িত্ব পালন করেছি।
আমি সাংবাদিকদের অবস্থাটা জানি। আমি একটা নাম বলি, ধরুন মঞ্জুর হাসান বুলবুল, খুব চমৎকার বলতে পারেন। মঞ্জুর হাসান বুলবুল কোনো টক শোতে তাকে ডাকা হচ্ছে না, তার কোনো বলার স্বাধীনতাটা এই মুহূর্তে নেই যে এই পক্ষে একটা মত থাকতে পারে। মঞ্জু ভাই বুলবুল ভাইয়ের বিরুদ্ধে অনেকগুলো মামলা আছে। ধরুন ইকবাল সোহান চৌধুরীর কথা বলি, বা যারা আমরা দেখতাম যে যে মানুষগুলো খুবই চমৎকার বলতে পারে, অনেক মানুষ আছে এমন। একদম এটা যখন বললাম আপনি নাম বলেন না, ধরেন আপনি তো নাম বলছেনই, মাসুদ কামাল বলছেন, এম এ আজিজ ভাই বলছেন, আপনার আচ্ছা এই কথাটা আমি শেষ করি। আচ্ছা এই যে এটা আজিজ ভাই খুব চমৎকার করে বলছে, আগেও বলতেন। পুরাতন যে মানুষগুলো বলার মধ্যে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব, বিএনপি ফোরামের যেটা একজন নেতা, ওইটা আছে, ওনার এবিলিটি আছে, ওনার রাজনৈতিক দল ওনাকে সেই ব্যাকিংটা দিচ্ছে। আজিজ ভাই সাহস করে আমি দেখছি কিছু কথা বলতে পারছেন। কিন্তু আপনার ধরুন ৭১ টিভির কথা, যে মানুষ যে প্রতিষ্ঠানটাতে এই যে শাকিল ভাই জেলে, ফারজানার উপর জেলে, নবনীতেরা ওখানে টক শো গুলো করতো, একটা করে টক শোতে একটা নিউজ উঠে আসতো। আপনি দেখেন তো যে ওখানে যদি সরকার সমর্থিত মানুষ, সরি, যদি সরকার সমর্থিত ২-৪ জন ভাষ্যকার ওখানে আসেন, সরকারের বিপক্ষে সমালোচক একাধিক সে অনুষ্ঠানগুলোতে থাকতো। মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ যা কিছুই বলেন না কেন, সবাইকে নিয়ে এই মিডিয়াগুলো একটি প্রাণবন্ত টকশো করতো। সকল মিডিয়ায় টকশো গুলো বন্ধ করে দেওয়া হয়েছে, হচ্ছে টকশো, সেটা হচ্ছে সবাইকে বলতে হবে হিরোকে রাজা ভগবান, ইউনুস ভগবান। এইটা যারা বলবে শুধু তাদেরকে ডাকা হচ্ছে, জামাত ভগবান, বিএনপি ভগবান যারা বলবে বা বিএনপি সমর্থক তাদেরকে। আপনার মুক্তিযুদ্ধের পক্ষের টোটাল বুদ্ধিবৃত্তিকে আলোচনার জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মিডিয়াতে সেই স্কোপটা নেই। এরা যে সাহস করে সে বলবে কি বলবে না সেটা পরের কথা। মিডিয়া ডাকছে না, আমাকে ডাকছে না, মঞ্জু ভাইকেও ডাকছে বলে আমি মনে করি, আমি জানি না যে আসলে ডাকছি কিনা, মনে হয় না। বা আমি বাকি যে মানুষগুলো বলার মতো দক্ষ যারা আমরা দেখে, আপনি তো বললেনই তাদেরকেই ডাকবে যারা বলবে হিরো রাজা ভগবান। আমরা ইন্টারনেটে এসে এই এতটুকু স্কোপ নিচ্ছি, আমরা কিছু কিছু মানুষ সাহস করে কথা বলছি, ফেসবুকে লিখছি, এবং সেটা সমগ্র ঝুঁকি নিয়ে, ঝুঁকির মাত্রা বহুমাত্রিক। যে পুলকদা, আপনি যে মাধ্যমের কথা বলছেন, মানুষ কি আর সেই মাধ্যমগুলোর উপর ভরসা রাখছে না তো, ক্রেডিবিলিটি হারাচ্ছে আরো বেশি, তাদের বিশ্বাসযোগ্যতা আরো বেশি হারাচ্ছে। মানুষ তো বোঝে যে কারা বলতে পারে। শ্যামল দত্তের মতো একটা মানুষকে জেলে রেখেছে, দুর্দান্ত বলতে পারা মানুষ, বাংলাদেশের মানে কি এত ভালো বলতে পারা মানুষ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জেলে রেখেছে। বাংলাদেশ তো এই অবস্থায় চলতেছে। আপনার মোজাম্মেল বাবু জেলে আছে। শুধুমাত্র তাদের কণ্ঠস্বর বন্ধ না, এই মানুষদের উপরে দেখানো যে তোমরা যদি বলো এমন পরিস্থিতি হবে তোমাদের, আমরা বুঝতে পারছি। আমাকে শেষ করতে হবে, আমি শেষ করব। মঞ্জুরুল হক, আপনার কাছে শেষ প্রশ্ন, যেটি প্রশ্নটি আমি পুলক ঘটকের কাছে রেখেছিলাম, যে জুলাই সনদ আর এই যে সাংবিধানিক কাউন্সিল, আপনি বলছেন এই দুটি একটি আরেকটির পরিপূরক বা শ্যাডো, তো আলটিমেটলি কি তারা জুলাই সনদ ঘোষণা করবে? জুলাই সনদ ঘোষণা করার তারা প্রতিশ্রুতি দিয়েছে। যারা জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন, এই শহীদদের পরিবারের কাছে এবং নিজেদের যে দলগুলো আছে সেই দলগুলোর কাছে, এবং নিজেদের যে উপদেষ্টারা আছেন তারা নিজেদের কাছে কমিটেড যে জুলাই ঘোষণাপত্র তারা দেবেন। এখন জুলাই ঘোষণাপত্রে কি থাকবে আর এই ন্যাশনাল কাউন্সিলের ঘোষণাপত্রে কি থাকবে সেটিতে এখন বলা মুশকিল, যে কাটছাট করে কি দাঁড় করাবে। তারা 700-800 পৃষ্ঠার বিশাল বিশাল সব রচনা করেছেন আলী রিয়াজ সাহেব। তো অতটা তো আমরা আমাদের মুখস্থ করাও থাকবে না, কোনো কিছু জানবো না আমরা। তবে জুলাই ঘোষণাপত্রটাকে কেন্দ্র করে, জুলাই ঘোষণাপত্র দেয়া এবং না দেওয়াটাকে কেন্দ্র করা হবে, এবং ওই সময় একটি কেওয়াস সৃষ্টি করা হবে। এই যে নির্বাচনের যে ফেব্রুয়ারি এবং এপ্রিল যে ফ্যালাসি, এইটাকে কবর দেওয়ার জন্য, নির্বাচনের নাম যেন কেউ মুখে আনতে না পারে, সেই জন্য জুলাই ঘোষণাপত্রটাকে সামনে আনা হবে, ন্যাশনাল কাউন্সিলটাকে সামনে আনা হবে, এনে নতুন একটি ফ্রন্ট খোলা হবে, যে ফ্রন্টে যুদ্ধ করে করে ক্লান্ত মানুষ নির্বাচনের কথা বলার সময় পাবে না। নির্বাচন অনির্দিষ্টকালের জন্য হেল্ড আপ। বুঝতে পেরেছি।
আমার মনে হয় এই যে সাংবিধানিক কাউন্সিল এবং জুলাই ঘোষণাপত্র নিয়ে এবং সংবিধান সংস্কার নিয়ে আমরা নিশ্চয়ই ভবিষ্যতে আরো অনেক কথা বলতে হবে, কারণ এখানে এমন কতগুলো বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে যে বাংলাদেশের যেই সাংবিধানিক কাঠামো তো বাদই রাখলাম, কোনো নির্বাচিত জনপ্রতিনিধি বলতে যা বোঝায় এই বিষয়টি পুরোটাই রহিত করা হচ্ছে। একটা একনায়কোচিত ব্যাপারের মধ্যে আমরা চিরস্থায়ী বন্দোবস্তের মধ্যে ঢুকে যাচ্ছি কিনা সেই প্রশ্নটি সামনে একটু লাইন যুক্ত করি। মঞ্জু ভাই বলছেন ওরা করবে, আমি বলছি আপনাকে এরা করতে পারবে না, তারা করতে চায়। অনেক জায়গা ক্ষয়ে গেছে ভিতর থেকে, আমরা এটা বুঝতে পারি। জনগণও যেমন সরে গেছে, প্রথম ধাক্কায় তো একটা জনপ্রিয়তাও ছিল, বহু মানুষ তো এই আন্দোলনে যুক্ত হয়েছিল, যেটাকে ভিত্তি করে সুযোগ নিয়ে তারা ক্ষমতাটা দখল করেছে, কিন্তু নিজেদের মধ্যে অনেক গোলমাল তৈরি করে ফেলেছে, সেই সামর্থ্য হবে না।